মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন মির্জা ফখরুল। শুল্ক বাড়ানো নিয়ে উদ্বেগ, প্রত্যাহারের আহ্বান। বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন কমিশনে চাকরির প্রলোভনে কোটি টাকার বাণিজ্য, কেএসএফ ট্রেডের প্রতারণায় নিঃস্ব অনেকেই, পদক্ষেপ নেবে ইসি। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট সেটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। চাঁপাইনবাবগঞ্জে যক্ষ্মা, নিউমোনিয়া, জ্বলন্ত টিকার সংকট, বিপাকে সেবাগ্রহীতারা, দ্রুত সরবরাহ না হলে স্বাস্থ্যখাতে বিপর্যয়ের শঙ্কা। যদি আমরা ঠিকমতো বাচ্চাদের টিকা না দিতে পারি তাহলে রোগের ভয়াবহতা সৃষ্টি হবে। শীতের আমেজ পর্যটনে, ভ্রমণ প্রেমীদের পদচারণায় মুখর রাঙামাটির বিভিন্ন বিনোদন স্পট, ব্যবসা বাণিজ্যে ফিরেছে সুদিন। এই কাপ্তাই লেক, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা আমার তো খুবই পছন্দ হয়েছে। এবং গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি বর্বরতায় 120 ফিলিস্তিনির প্রাণহানি, কাল থেকে যুদ্ধবিরতি কার্যকর। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আর সম্প্রতি ভ্যাট ও শুল্ক বৃদ্ধি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব। নতুন করে ভ্যাট আরোপে সাধারণ মানুষের দুর্দশা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। তাই ভ্যাটের হার না বাড়িয়ে ভ্যাটের আওতায় বাড়ানোর দাবি জানান। সাথে সাধারণ জনগণের ওপরে এই অন্তর্বর্তী সরকারের আরোপিত কর ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানিয়ে বলেন, এখনো সচিব পর্যায়ে তদবির বাণিজ্য চলছে, যা অন্তর্বর্তী সরকার বন্ধ করতে পারছে না। উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আল্লাহ সন্তুষ্ট চিত্তে চয়ন করে নিয়েছেন, নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে, কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও পুঁজিবাদ, কোথাও আবার আছে ফেসিবাদ। এগুলা সব মানুষের গড়া। আমরা এখানে যারা বসে আছি, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টি, তাদেরকে কে সৃষ্টি করেছে? কে করেছেন? তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরীক আছে? তাওহীদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছেন। তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ, জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন, তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে? নিশ্চয়ই জানে। যিনি মহব্বত করে পয়দা করেছেন, তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে? অবশ্যই পারে না। আল্লাহ তাআলা তার সকল জাত এবং সিফাতে সব কিছুর ঊর্ধ্বে একক, তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি। তার জাত এবং সিফতের সাক্ষ্য দেই, এমনকি তার কোনো বংশধারাও আলাদা নেই। সকলেই তার গোলাম, সকলেই তার বিনীত প্রজা। আল্লাহ তাআলার উলুহিয়তে, রুবুবিয়তে, আল্লাহ তাআলার কুদরতে কারো সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই।
বাংলাদেশ জামাতে ইসলামী সেই আল্লাহকে একমাত্র মালিক হিসাবে কবুল করেছে। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না, তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। অতএব আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এও আমার কথা নয়, এটাও আল্লাহ তাআলার কথা। ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। ইজ্জত দেওয়ারও মালিক আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলার ভাষায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক কে? সে মহান আল্লাহ বলছেন, দুনিয়ার বিভিন্ন অংশে, খণ্ডে, জায়গায় আমি ছোট ছোট এখতিয়ার দিয়ে থাকি, ছোট ছোট মুলকিয়ত দিয়ে থাকি, যেন মানুষ সেখানে মানুষের উপর ইনসাফ কায়েম করে। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান দেখাও, ইহসান করো। এটা আল্লাহর হুকুম। যারা ন্যায় বিচারের উপরে থাকবে, মানুষকে সম্মান করবে, মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে, মানুষকে বেইজ্জত করবে, বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে, আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নেন। আল্লাহ বলছেন, ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি কেড়ে নেই, ইজ্জত আমি দেই, ইজ্জত আমি কেড়ে নেই, এবং সকল ব্যাপারে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। অন্তর্বর্তী সরকার অবিবেচকের মতো ভ্যাট বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম সেমিনারে একথা বলেন তিনি। বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি সরকার। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে এ সরকার মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই বলেন তিনি। এ সময় অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের প্রবৃদ্ধি চলতি বছর 4% হতে পারে, আর নতুন বাজেট 8 লক্ষ কোটি টাকার বেশি করার সুযোগ নেই। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাতে বসছে মেডিকেল বোর্ড। বোর্ডে তারেক রহমান ও জুবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবে লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা, যেখানে ভার্চুয়ালি যোগ দেবেন জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। সেখানেই সিদ্ধান্ত আসতে পারে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার সুস্থতায় ছেলে তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই
দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। নির্বাচন কমিশনে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা বাণিজ্য করছে একটি প্রতারক চক্র। কেএসএফ ট্রেড নামের একটি প্রতিষ্ঠান খুলে চাকরি দেওয়ার নামে স্ট্যাম্পে লিখিত দিয়ে টাকা আদায় করছে চক্রটি। তবে চাকরি পাওয়া তো দূরে থাক, চক্রের হাতে টাকা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। অভিযোগ আর প্রমাণ পেলেও বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপই নেয়নি নির্বাচন কমিশন। এম এ আজিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। কি নাম কি না? রঞ্জিনা। এটা একটাই তো আপনার? না না, একটাই। আর কোনটা? আমিও তো আবেদন করছিলাম। আর আপনি নিয়োগপত্র পাইছেন? নিয়োগপত্র তো আমাদের টাকা হয়েছে নেই করে। আমার সঙ্গে হয়েছে আপনার কোন কথা হয়েছে? না, ভাই নিয়োগপত্র জিজ্ঞেস করেন, না নিয়োগপত্র পাইছেন? কয়েক লাখ টাকা দিয়েও নির্বাচন কমিশনে চাকরি না পেয়ে কেএসএফ ট্রেড নামের প্রতিষ্ঠানে ক্ষুব্ধরা। ইতিমধ্যে পালিয়েছে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। তোপের মুখে এখনো চাকরি দেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির এমডি শামীম হোসেনের। আপনারা আমাকে যেহেতু আসছেন, আপনারা জানছেন, অবশ্যই জানিয়ে আসছেন, আপনারা আমাদেরকে একটা দিন সময় দেন। স্টাম্পে লিখিত দিয়ে জনপ্রতি 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেডের কম্পিউটার অপারেটর আসাদুল্লাহ। চাকরি দেয়া তো দূরে থাক, প্রতারণার মাধ্যমে হাতানো কোটি কোটি টাকা হজম করতে এখন সরিয়ে ফেলা হয়েছে আসাদুল্লাহকে। ওনার সঙ্গে বাইরে কিছু লেনদেন করছে এবং ওর চেক স্টাম্প দিয়ে টাকা নিচ্ছে, কিন্তু এই মেয়েটা অটোমেটিক আমাদের ফাইনাল রেজাল্টে আছে এবং উনি পদায়ন করবে, এটাতে আমাদের জানার বাইরে ছিল না। উনি আমাদেরকে ক্লেম করার সঙ্গে সঙ্গে আমরা ওই ছেলেকে গত পরশুদিন চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ এমডি শামীম হোসেনের নির্দেশেই টাকা আদায় করত আসাদুল্লাহ। রেজাল্ট আসছে, সব আসছে, এই যে নিয়োগপত্র, কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনালি নিয়োগে আসেনি, পদায়নে আসেনি। প্রাথমিকভাবে তারা হচ্ছে টাকা ছাড়া কোনো কাজ করে নাই। এখন তারা বলতেছে স্টাফ বরখাস্ত করছে, আসলে দেখা যাচ্ছে স্টাফ বরখাস্ত করে না, উনি নিজেই নির্দেশ করছে তুমি দেখো, কাজটা দেখো। এবং এমডি সাহেব নিজেও কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, কারণ ওনার সকল ধরনের ডকুমেন্ট আছে, কল রেকর্ড, ভিডিও সব কিছু আছে। চুক্তি করে কেএসএফ ট্রেডকে নিয়োগের দায়িত্ব দেয় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে নিয়োগে অবৈধ বাণিজ্যের প্রমাণ থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। না না, আমাদের কোনো কিছু নেই। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট সেটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। 124 জন ড্রাইভার, সিকিউরিটি গার্ড ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের চুক্তি হলেও প্রায় 150 থেকে 200 জনের কাছ থেকে 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেড। এতে শামীম চক্রের বাণিজ্য হয়েছে 3.5 কোটি টাকারও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসুকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে লাল সন্ত্রাসী একমাত্র পথ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ মল্লার বসু। সেই পোস্টের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। যদিও সমালোচনার মুখে ততক্ষণে পোস্টটি মুছে দেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু। লাল সন্ত্রাস ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা হলপাড়া থেকে একটি মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা বলেন, লাল সন্ত্রাসের নামে বাম সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অবিলম্বে মেঘ মল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যৌক্তিক দাবি দেওয়া হতে পারে, ক্যাম্পাসে যৌক্তিকভাবে প্রতিবাদ হতে পারে, কিন্তু শিক্ষকদের সাথে বেয়াদবি বরদাস্ত করা হবে না। আপনারা কি লাল সন্ত্রাস রুখে দিবেন? নতুন এই বাংলাদেশে স্পষ্টভাবে বলে দিতে চাই, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। অতি দ্রুত যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে যক্ষ্মা, নিউমোনিয়া ও জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের টিকার সংকট। গেল বছরের নভেম্বর মাস থেকে চলছে এই সংকট। বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। বারবার হাসপাতালে গিয়েও মিলছে না টিকা। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বলছেন, সময় মতো ভ্যাকসিন সরবরাহ না হলে ভয়াবহতা নেমে আসতে পারে স্বাস্থ্য খাতে। সহকর্মী তারেক রহমানের তথ্য ছবিতে বিস্তারিত তারেক মাহমুদ সুজনের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে যক্ষ্মা, নিউমোনিয়া, জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের টিকার সংকট। সিভিল সার্জন কার্যালয় বলছে, ফুরিয়ে গেছে অনেক রোগের টিকা।
মজুদ নেই সাবান, অ্যাম্পুল, কাটার, নীল গামলা ও ডাস্টারেরও। রোগীদের চাহিদা থাকলেও সরবরাহ দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্যসেবা। রোগীরা টানা কয়েক মাস ধরে বিভিন্ন হাসপাতাল ঘুরেও পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। যাদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় পেরিয়ে গেছে তারাও পাচ্ছে না টিকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। ছোট বোনের টিকার ডেট ছিল ডিসেম্বরে, কিন্তু আমি লাস্ট কিছুদিন যাবত হসপিটালে ঘোরা সত্ত্বেও টিকা পাচ্ছি না। যারা একটা ডোজ নিয়েছে তাদের পরবর্তী ডোজগুলো দেওয়া যাচ্ছে না। এতে মানে আমাদের চিকিৎসা নিতে রোগীদের খুবই সমস্যা হচ্ছে। আমার মেয়েকে নিয়ে 15 দিন থেকে আমি এই হাসপাতালে ঘুরছি, কোনো হাসপাতালে আমি নিউমোনিয়া রোগের টিকা পাচ্ছি না। চাঁপাইনবাবগঞ্জ হসপিটালগুলোতে টিকা ভ্যাকসিন মোটামুটি 3 মাস থেকে পাওয়া যাচ্ছে না। টিকার জন্য প্রতিদিন শত শত রোগী ভিড় করছেন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। টিকা না পেয়ে ফিরছেন খালি হাতে। যদি আমরা ঠিকমতো বাচ্চাদের টিকা না দিতে পারি তাহলে রোগের ভয়াবহতা সৃষ্টি হবে। মজুদে আছে শুধু ইনজেকশনের সিরিঞ্জ। এর বাইরে প্রায় সবকিছুরই সংকট রয়েছে বলে জানায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্টোর কিপার। আর চাহিদা মতো সরবরাহ পেলে দ্রুতই বিতরণের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের ইপিআই, পেন্টা, পিসিভি, এমআর, আইপিভি এ সমস্ত ভ্যাকসিন নাই। চাহিদাপত্র দেওয়ার পরও পাওয়া যাচ্ছে না। সামনে সপ্তাহ বা এই মাসের শেষের দিকে ভ্যাকসিন চলে আসবে এবং ভ্যাকসিন আসলে আমরা উপজেলা লেভেল আমরা ভ্যাকসিনটা পাঠিয়ে দেবো। দ্রুত এসব সমস্যার সমাধান করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতের আমেজ শুরুর পর থেকে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাঙামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি সাজেকেও এখন পর্যটকের ঠাসা। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। মিশু মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাঙামাটির পর্যটন আইকন ঝুলন্ত সেতু। শীতের শুরু থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে আছে ঝুলন্ত সেতুর পুরো এলাকা। যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে সময় কাটাতে রথ পাহাড়ের শহরে ছুটে আসছেন তারা। ঝুলন্ত সেতুর পাটাতনে হাঁটা চলার পাশাপাশি অনেকেই কাপ্তাই হ্রদে করছেন নৌ ভ্রমণ। পাশাপাশি শহরের পল অয়েলেও রয়েছে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। শুধু রাঙ্গামাটি শহর নয়, সাজেক ভ্যালিতেও নেমেছে পর্যটকের ঢল। সকাল থেকে জিপ মাহিন্দ্রায় আঁকাবাঁকা সড়ক পেরিয়ে সাজেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছেন তারা। এই প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। এই কাপ্তাই লেক, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা আমার তো খুবই পছন্দ হয়েছে। অনুভূতিটা খুবই সুন্দর, কারণ এখানে পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে। ছেলে মেয়েদের নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। যতটুকু দেখলাম তার ভিতরে বেশ ভালোই লাগতেছে। এখন বাকিটা আরো দেখবো, আরো হয়তো ভালো লাগবে ইনশাআল্লাহ, সেই আশাই রাখি। পিকনিকের জন্য খুব একটা ভালো সময় এটা। ঝুলন্ত ব্রিজ দেখলাম, পার্কে আসলাম, ওটাও ভালো লাগলো। ডিসেম্বর জানুয়ারি মাসে পূর্বের থেকে ভালো ব্যবসা হচ্ছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, গত মাস ডিসেম্বরে আমরা খুব ভালো একটা ব্যবসা করেছি। আগামী জানুয়ারি মাসে রানিং নিয়ে চলতেছে। মোটামুটি আমাদের 70-80% বুকিং অলরেডি হয়ে আছে। প্রতিদিনই 3 থেকে 4 হাজার পর্যটক ঝুলন্ত সেতু দেখতে আসে বলে জানান পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ। দৈনিক গড়ে 3 থেকে 4 হাজার দর্শনার্থী রাঙামাটিতে ভ্রমণ করছে। এছাড়া আমাদের যে অ্যাকোমোডেশন আছে এখানে প্রায় আমাদের গত 2-1 দিন যাবত 80% বুকিং রয়েছে। রাঙ্গামাটি শহর ও সাজেক মিলে প্রতিদিন রাঙ্গামাটিতে ভ্রমণ করছেন প্রায় 7 থেকে 8 হাজার পর্যটক। নিউজ ডেস্ক, দেশ টিভি।